আসসালামু আলাইকুম সবাইকে। অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিসিটি এবং হাকেলিংটি। আজকে মূলত এই তিনটা বিষয় নিয়ে আমাদের আলোচনা, ঠিক আছে ভাইয়া? তো এটা শুরু করার আগে কিছু কথা বলে দেন শুরু করতেছি। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও লাস্টে মিবে একটা কথা বলি, ভাই তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই পার্সোনালি আমাকে নক দিবা। আচ্ছা, ভালো কথা, সবাই নক দেয়। আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি যে সবাই কোশ্চেনের অ্যান্সার দেওয়া। বাট গতকালকে আমি দেখলাম কি আমি জাস্ট আমার মেসেজের রিকোয়েস্ট থাকে মেসেঞ্জারে, সেখানে জাস্ট ঢুকলাম, লাইক কতগুলো মেসেজ এটা বলে বোঝানো যাবে না, প্রায় কমসে কম 80টার উপর জাস্ট মেসেজ ছিল। বিভিন্ন জনে বিভিন্ন কোশ্চেন, যে ভাই এটা বুঝি না, বা ভাই এটা কিভাবে আসলো, এটা কেন, হ্যান ত্যান। এখন ভাই প্রত্যেককে রিপ্লাই দেওয়াটা কোনো সম্ভব হয়ে ওঠে না। তাও আমি চেষ্টা করি, আমি অনেক জনকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এমন অনেকজনকে দেওয়া সম্ভব হয় না। তো আমি যেটা এখন থেকে চিন্তা করছি সেটা হচ্ছে আপনারা এভাবে আমাকে আর মেসেজ দিবেন না। যেটা করবেন সেটা হচ্ছে, মনে করেন আপনাদের একটা কোশ্চেন আছে, ঠিক আছে, কোশ্চেনটা আপনার কাছে থাক। আমি যেটা চিন্তা করছি, আমাদের কোর্স প্ল্যানের মোট 25টা ক্লাস আছে। তো 25টার মধ্যে 25টা কিন্তু আমি নিব না, তার মধ্যে দেখা যাবে আমি মেবি 15-16টা নিব, বাকি ক্লাসগুলো তোমাদের আনাস ভাইয়া নিবে। তো আনাস যেগুলো ক্লাস নিবে সেগুলো তো আনাস নিবে, যেগুলো আমি ক্লাস নিব সেই রিলেটেড তোমাদের যত কোশ্চেন আছে তোমরা কোশ্চেনগুলো তোমাদের মাথায় রাখবা। দেন তোমরা আমাকে একদিন পার্সোনালি আমি তোমাকে বলে দিব, সেটা হচ্ছে সেদিন তোমরা আমাকে সব কোশ্চেনগুলো বলবা যে ভাই এটা পারি না, বা এটা কি বুঝাই দেন। আমি এই 25টা ক্লাসের শেষে, এটা কিন্তু আমাদের কোর্সে ছিল না, এটা কিন্তু কোর্সে ছিল না, বাট তোমাদের এত কোশ্চেন, হ্যাঁ এটা দেখে খুব ভালো লাগছে যে না তোমাদের জানার আগ্রহ অনেক আছে। তো আমি চেষ্টা করবো এই 25টা ক্লাস শেষে একটা এক্সট্রা ক্লাস নেওয়ার, যেখানে কিনা তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিব। পাশাপাশি এই যে আমরা যে এই অর্গানিক কেমিস্ট্রি ফুল কোর্সটা করলাম, এখান থেকে কোন পার্টটা খুব ইম্পর্টেন্ট, বা কোন জায়গা থেকে আমাদের এইচএসসি বা কোশ্চেন আসে, বা কোন জায়গায় আমাদের এডমিশনে বেশি কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ওই এক্সট্রা ক্লাসে। এটা কিন্তু কোনো কোর্সে ছিল না, জাস্ট ফর ইউ, তোমাদের জন্য এই ক্লাসটা আমি চিন্তা করছি এবং আমি কথা বলছি, এই একটা এক্সট্রা ক্লাস তোমাদের জন্য নেওয়া হবে, ঠিক আছে? তো ওইভাবে কোশ্চেন না করে মনে করো, আর একটা কথা সেটা হচ্ছে সিলি কোশ্চেন করো না, ঠিক আছে? যেমন আমি সেকেন্ড ক্লাসে জৈব যৌগের নামকরণে কি করছিলাম, 6টা কার্বন ছিল, এটা হবে হেক্সাইন 2, ঠিক আছে না? অ্যালকেনের ক্ষেত্রে আমি লেখা ফেলছি, এটা বুঝতে পারতেছি এটা আমার ভুল হয়ে গেছিল। তো এই টাইপের ভুলের কোশ্চেন গুলো করবা না, ঠিক আছে? একটা লজিক্যাল কোশ্চেন, যেটা কোশ্চেন অনেক কঠিন, এটা কেন হইলো বুঝতেই পারতেছো না, সেই টাইপের কোশ্চেন গুলো করবা। আমি প্রত্যেকেরটা ওই এক্সট্রা ক্লাসে করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আবার একটা কথা বলি, সেটা আমি আগেও বলছি যে ভিডিওগুলো 6 মাস থাকবে। সো তাড়াহুড়ার কিছু নাই, ধীরে ধীরে ভিডিওগুলো দেখো এবং শেষ করে অবশ্যই প্লিজ বইটা পড়ো, নাহলে কিন্তু এই ভিডিওগুলো দেখার কোনো মানে হয় না। আচ্ছা চলো, অনেক কথা বলে ফেলছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমরা ফার্স্ট ক্লাসে কি পড়ছিলাম, যে জৈব যৌগে আমরা দুটো ভাগ করছিলাম, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। তো অ্যালিফেটিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। অ্যালিফেটিক কি ছিল, যে চর্বি যা যৌগগুলো, সেগুলো জৈব যৌগ, সেগুলো হচ্ছে অ্যালিফেটিক, তাই না? তো অ্যালিফেটিকে বিভিন্ন ভাগ করছিলাম, মুক্ত শিকড়, বদ্ধ শিকড়, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, অনেক কিছু চলে আসছিল। আচ্ছা, তো আজকে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কি বললাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কোত্থেকে আসছে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, সেটা হচ্ছে অ্যারোমেটিক। এই অ্যারোমেট একটা গ্রিক শব্দ, যেটা হচ্ছে সুগন্ধি জাত থেকে উদ্ভূত। মানে আমার কি যেসব জৈব যৌগগুলো থেকে কি হচ্ছে, সুগন্ধ, বিভিন্ন গন্ধযুক্ত যে জৈব যৌগগুলো। এখন তোমার মনে কোশ্চেন আসতে, ভাই তাহলে তো অনেক যৌগ আছে যে গন্ধ আছে, তাহলে এই গন্ধ এলে কি এটা জৈব মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন? আসলে না। তাহলে জিনিসটা কি, আমি যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দিই, ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দিই, সংজ্ঞাটা হচ্ছে কি, বেনজিন ও বেনজিন জাতক যৌগসমূহ, বেনজিন জাতক যৌগসমূহ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, যাদের কি বললাম, বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। কি বললাম, বেনজিন ও বেনজিন জাতক যৌগসমূহ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। কি বললাম, বেনজিন ও বেনজিন জাতক যৌগসমূহ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, তাদেরকে আমি কি বলবো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং এদের প্রত্যেকের কি রয়েছে, এক ধরনের সুগন্ধ রয়েছে, এক ধরনের কি রয়েছে, একটা আলাদাভাবে কিছু গন্ধ রয়েছে। আচ্ছা ভালো কথা। এই যে আজকে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো, সেটার কি নামকরণটা আমরা আজকে পড়ে ফেলবো। আচ্ছা, তো ফার্স্টে কি বললাম, বেনজিন ও বেনজিন জাতক যৌগসমূহ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এখান থেকে একটা কথা আসে যে ভাই বেনজিন তাহলে জিনিসটা কি, এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে আমি কি বুঝাচ্ছি, তাই না? আচ্ছা খেয়াল কর, সেটা হচ্ছে আমি যদি বেনজিনের আণবিক সংকেতটা লিখি, ঠিক আছে, C6H6,
এটা কি আমার বেনজিনের আণবিক সংকেত। তো এটার বেনজিনকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা লিখি কিভাবে, জিনিসটা হচ্ছে এরকম ভাবে লিখি, তাই না? এটাই তো আমার বেনজিন, এটা কি বলি বেনজিন। এই বেনজিন আর বেনজিন জাতক যে যৌগসমূহ, এটাকে আমি কি বলতেছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এটাকে যদি আমি গাঠনিক সংকেতটা আকারে লেখার চেষ্টা করি, জিনিসটা কিভাবে হবে খেয়াল করুন। কার্বন, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড সি। আর এগুলো প্রত্যেকটা দিয়ে একটা করে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। খেয়াল করুন তো কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। হাইড্রোজেন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো C6H6। তাহলে খেয়াল করুন এই কার্বনের দুইটা হাত তিনটা চারটা হাত, এই কার্বনের একটা দুইটা চারটা হাত, এই কার্বনের দুইটা তিনটা চারটা হাত, এই কার্বনের দুইটা তিনটা চারটা হাত, এই কার্বনের দুইটা তিনটা চারটা হাত, এই কার্বনের একটা দুইটা চারটা হাত। তাহলে সবগুলো মিশছে না? আচ্ছা, খেয়াল করেন এই যে আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো, খেয়াল করুন একটা জিনিস, এগুলো থেকে একটা জিনিস খেয়াল করছেন, দ্বিবন্ধন গুলো পরপর কিন্তু কোনো দ্বিবন্ধন নাই, অর্থাৎ হচ্ছে এদের যে বন্ধন গুলো সেটা হচ্ছে একবার দ্বিবন্ধন আছে, এগুলোকে বলে একান্তর বন্ধন। কি বললাম, একান্তর মানে হচ্ছে একবার দ্বিবন্ধন একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন একবার একক বন্ধন। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে গেল। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কি পড়ছি, জৈব যৌগের দুইটা ভাগ, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। এখন এগুলোকে আমি কি বলতেছি, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এটাকে আমি কেন অসম্পৃক্ত যৌগ বলতেছি? আমাদের সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ মধ্যে তফাৎটা কি ছিল? সম্পৃক্ত যৌগ মানেই ছিল কি, কার্বন কার্বন আমার কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। কি থাকবে? কার্বন আর কার্বনে সিঙ্গেল বন্ড থাকবে, তখন এটাকে আমি কি বলি, সম্পৃক্ত। কখন অসম্পৃক্ত হয়েছিল? যখন দ্বিবন্ধন ছিল বা ত্রিবন্ধন ছিল, তখন আমি কি বলছি কি, অসম্পৃক্ত। যেহেতু যেহেতু অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কোনো ধরনের সম্পৃক্ত বন্ধন নাই, মানে কার্বন কার্বন সিঙ্গেল আছে, আমরা কি দেখতেছি দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে কি আছে, এই ডাবল বন্ড গুলো আছে না একটা যৌগের মধ্যে। তো একটা যৌগে যখনই ডাবল বন্ডটা থাকতেছে তখনই তো সেটা কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়তেছে। আচ্ছা, ভালো কথা, এটাকে আমি কি বলবো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু এখানে একটা কথা বলছি, বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রকাশ করে। এর কথাটা মানে হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন এরা কি অসম্পৃক্ত, কারণ কি একটার মধ্যে মানে ডাবল বন্ড, একটার মধ্যে ট্রিপল বন্ড আছে। এখন এটাকে আমি কেন বিশেষ ধরনের অসম্পৃক্ততা বললাম, কারণ হচ্ছে এরা কিছু এমন কিছু ধর্ম প্রকাশ করে যেটা কিনা ওইটার মধ্যে নাই, অর্থাৎ কি ওই যে আমি অ্যালকিন আর অ্যালকাইন পড়ছি ওইগুলোর মধ্যে ওই ধর্মগুলো প্রকাশ পায় না, কিন্তু এখানে আবার একটু ভ্যারাইটি আসে, এই জন্য এটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এখন আপনি বলতে পারেন যে ভাই বিশেষ ধরনের অসম্পৃক্ততা কি আছে, আমরা দেখবো, আমরা একটু সিরিয়াল ওয়াইজ পড়ি, আমরা যখন অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো পড়বো তখন এটাকে বলবো। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখে আমি কিন্তু বলবো, আমি না বলে যাবো না। আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝতে পারছেন, এটা ছিল কি লাইক একদম একদম বেসিক ধারণা। ঠিক আছে? এটা একদম বেসিক ধারণা, এটা আমরা অনেকে 9 10 আমাদের পড়ে আসছি, আবার অনেক আছে যে আমি ফাঁকি দিয়ে আসছি, পড়ি নাই, জন্য এটা দেখাই দিই। আচ্ছা, এতটুকু আমার জ্ঞান। এবার আমি যাব কি আমার নামকরণে। আচ্ছা, তো নামকরণে যাওয়ার আগে ফার্স্টেই যেটা বলে নিব সেটা হচ্ছে আমাদের যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কথা বলছি, সব আমি সংজ্ঞাতে কি বলছি, বেনজিন ও বেনজিন জাতক। তাহলে মনে রাখবেন অ্যারোমেটিকের সময় সব সময় এই যে আমার এই স্ট্রাকচারটা আমি ম্যাক্সিমাম টাইমে আমার কি থাকবে, বেনজিন একটা স্ট্রাকচার থাকবে, এবং এই স্ট্রাকচার থেকে বিভিন্ন ধরনের আমি কি করব, আমার প্রতিস্থাপক যোগ করব, তখন জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে, যৌগটার নামটা ডিফারেন্ট হবে, আর কিছু না। তাহলে এইটার নামটা আমি কি দিচ্ছি, বেনজিন। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, তাই না? আচ্ছা, এই যে এই প্রত্যেকটা এক একটা কার্বন, তাই না? প্রত্যেকটা হচ্ছে এক একটা কার্বন। এখন মনে করুন এইখানে ফার্স্টে লিখতেছি বেনজিনের মনোজাত, মনোজাতক। কি বললাম, মনোজাতক। আচ্ছা, মনোজাতক দিয়ে কি বোঝাচ্ছি, আমার যখন বেনজিনে জাস্ট একটা প্রতিস্থাপক থাকবে তখন আমি কি বলতেছি কি, মনোজাতক। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন আমি আপনাকে দুটা জিনিস দিচ্ছি, নামকরণটা কিভাবে হবে দেখে দিচ্ছি। খেয়াল করেন এটা কি একটা বেনজিন, এটা একটা বেনজিন। তো এখানে কি হলো, এখানে একটা এদিক দিয়ে একটা প্রতিস্থাপক যুক্ত করে দিলাম। তো এইটা কি, আমরা জানি এটা অ্যালকাইল, মানে কি এটা মিথাইল, আর এটা কি আমার একটা অ্যামিন, NH2, এটা একটা কি অ্যামিন। তাহলে নামকরণটা কিরকম হবে, সবসময় মনোজাতকের লাস্টে থাকবে বেনজিন। কি থাকবে লাস্টে, বেনজিন। এটার লাস্টে কি থাকবে, একটা বেনজিন। নামটা কি হবে, এটা কি মিথাইল, তাহলে এটার নাম হবে কি, মিথাইল বেনজিন।
খেয়াল করেন, আমি জানি আপনার মাথায় একটা জিনিস মাথায় ঢুকতেছে, আমি পরে বলতেছি। এটার নাম কি? মিথাইল বেনজিন। এটার নাম কি? এটা যেটা অ্যামিন, অ্যামিনো বেনজিন। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আবার ওইখানে আমি নাইট্রো বসাই দিই, NO2, তাহলে এটা কি হয়ে যাবে? নাইট্রো বেনজিন হয়ে যাবে, নাইট্রো বেনজিন, তাই না? সেম ভাবে মানে OH দিয়ে দিলাম, ঠিক আছে ভাই? তাহলে এইটার নামটা কি হবে? এটা হচ্ছে আমার হাইড্রোক্সি। এটা কি? হাইড্রোক্সি মূলক, তাহলে এটার নাম কি হবে? হাইড্রোক্সি বেনজিন। আচ্ছা দাঁড়া, এখানে জায়গা নেই, এটার নামটা কি বললাম? হাইড্রোক্সি বেনজিন, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমার কি বললাম? এগুলো সব ছিল আমার বেনজিনের মনোজাতক। কারণ কি, দেখো এখানে প্রত্যেকটাতে একটা প্রতিস্থাপক, একটা একটা করে প্রতিস্থাপক। এখন দেখো এগুলো নরমাল আমি নাম বললাম, কিন্তু এদের কিছু প্রচলিত নাম আছে, প্রত্যেকটার কিছু প্রচলিত নাম আছে। যেমন এটাকে আমি কি বললাম? মিথাইল বেনজিন, কিন্তু এটা আমরা কি মিথাইল বেনজিন বলবো না, আমরা এটা নতুন নাম দিয়ে শিখবো। নামটা কি? এটার নাম হচ্ছে টলুইন। কি লিখলাম? ট লস্কলু রস্বই দুন্তান্ন, টলুইন। এইটা আমার কি বললাম? অ্যামিনো বেনজিন। এটাকে আমি কি শিখবো? অ্যানিলিন। এটাকে আমি কি শিখবো? অ্যানিলিন। সেম ভাবে এটা কি আমার? হাইড্রোক্সি বেনজিন। এটা খুবই কমন নাম, এটা আমি জানি আপনারা জানেন। এটা হচ্ছে কি? ফেনল। এটা কি আমার? ফেনল। তো এগুলো আমরা সবসময় কি শিখবো? আমরা এগুলোর প্রচলিত নামটা শিখে নিব। হ্যাঁ, তুমি বুঝতেছো না ভাইয়া, নরমালি এটা একটা বেনজিন, এটা তো আমার কমন সেন্সের ব্যাপার। যখনই একটা কি হয়ে গেল? অ্যালকাইল মূলক, মানে কি মিথাইল যুক্ত হয়ে গেল, মিথাইল বেনজিন। এটা একটা বেনজিন। যখনই এখানে আমরা কি হয়ে গেল? অ্যামিন যুক্ত হয়ে গেল অ্যামিনো বেনজিন। এটা একটা কি? বেনজিন। যখনই OH যুক্ত হয়ে গেল, আমি কি বলবো? হাইড্রোক্সি বেনজিন। তো এগুলোর প্রচলিত নাম কি? এটা হচ্ছে ফেনল, টলুইন, অ্যানিলিন। এগুলো জাস্ট একবার দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে খেয়াল করো, এই যে আমি যে আমার বেনজিনের এগুলো পড়তেছি, তাই না? জিনিসগুলো কি এরকম না? খেয়াল করো, এগুলো প্রত্যেকটাতে একটা একটা করে কার্বন আছে এবং প্রত্যেকটার সাথে কি আমার একটা করে হাত আছে, যেগুলো প্রত্যেকটা আমার মনে করো হাইড্রোজেনের সাথে যুক্ত, তাই না? এখানে কি প্রত্যেকটাতে একটা একটা করে কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কার্বন। আচ্ছা, এখানে একটা নাম্বারিং এর ফ্যাক্ট আছে। এই যে এই কার্বনটাকে আমি বলতেছি 1 নাম্বার, এটাকে বললাম আমি 2 নাম্বার, এটাকে আমি 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। কেন এটা জানা লাগবে? যখনই আমার প্রতিস্থাপক 2টা বা 3টা চলে আসবে, তখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন কিছু কিছু জিনিস দেখবা, কোথাও কোথাও লেখা আছে কি অর্থ, প্যারা, তারপরে হচ্ছে তোমার কি জানি বলে মেটা, কি বললাম? অর্থ নাই, মনে করো কোথাও লেখা আছে অর্থ, অর্থ, তারপরে আছে কোথাও প্যারা, তারপরে কোথাও আছে মেটা, ঠিক আছে? এটা কখন আমি বলবো খেয়াল করো। এটা আমি এখন কি বলতেছিলাম? মনোজাতক। এখন আমরা চলে যাব ডাইজাতক, মানে হচ্ছে যখন 2টা থাকবে, মনে করো 2টা প্রতিস্থাপক থাকবে। সাপোজ চিন্তা করো, একদম বেসিক চিন্তা করো, খেয়াল করো, আমি এখানে ক্লোরিন ক্লোরিন লিখলাম, একটু দেখো, দেন এখানে আরেকটা লিখলাম, সেটা হচ্ছে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ঠিক আছে? এটা কিন্তু এইটার সাথে, দেন আরেকটা লিখলাম, একটু একটু মনোযোগ দিয়ে দেখো, এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে একটা দিলাম, আচ্ছা ক্লোরিন ক্লোরিন। খেয়াল করো, এগুলোকে আমি বিভিন্ন নামে নাম করতে পারি। কিভাবে? সাপোজ খেয়াল করো, এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। সেম ভাবে এটাকে যদি নাম্বারিং করি, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6। সেম ভাবে এটাকে 1, 2, 3, 4, 5, 6। খেয়াল করছো? আচ্ছা, এখন আমি নামকরণ করি। এখানে নামকরণগুলো 2টা ভাবে করা যাচ্ছে। কিভাবে? খেয়াল করো, আমি এটাকে কি বলতে পারি? 1,4 ডাইক্লোরোবেনজিন বলতে পারি না? এটাকে আমি কি বলতে পারি? 1,4 ডাইক্লোরোবেনজিন, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে এটাকে কি বললাম? 1,4 ডাইক্লোরোবেনজিন। সেম ভাবে এটাকে তাহলে আমি কি বলতে পারি? 1,2 ডাইক্লোরোবেনজিন। ওকে, আচ্ছা, এটাকে আমি তাহলে কি বলতে পারি? 1,3 ডাইক্লোরোবেনজিন, এটা আমি বলতে পারি। এখন আমি আসি, এটাকে আমি কি বললাম? যে অর্থো প্যারা নাইট্রো, সরি কি বলতে, সরি অর্থো প্যারা মেটা। কি বললাম? অর্থ প্যারা মেটা, এই 3টা কথা বলছি। কখন আমি এটাকে অর্থ দিয়ে বলবো, কখন থেকে আমি প্যারা বলবো, কখন থেকে মেটা বলবো, এটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে
এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো তো কি লেখছে এখানে, এক আর দুই, এই ক্লোরিন আর ক্লোরিন পাশাপাশি আছে না, মানে এখানে একটা কার্বন দেন এখানে একটা কার্বন, দুটোতে পাশাপাশি বসে গেছে না, এটাকে তখন আমি বলবো অর্থো ডাইক্লোরোবেনজিন। কি বললাম, এটার নাম হবে অর্থো ডাইক্লোরোবেনজিন। ঠিক আছে না? এটাতে দেখো, এইটাতে এক, এটাতে চার, জাস্ট বিপরীত ভাবে আছে না, এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন, জাস্ট রিভার্স, মানে কি এইটার বিপরীত পাশে। তো এই জন্য এটার নাম হয়ে যাবে প্যারা ডাইক্লোরোবেনজিন। এটার নাম কি হবে, প্যারা ডাইক্লোরোবেনজিন। ঠিক আছে, আমি তারা এটা করে লিখতেছি, তো দেখো এটা প্যারা ডাইক্লোরোবেনজিন। আরেকটা জিনিস এখানে খেয়াল করো, এখানে কি আছে 1 2 3, মানে এখানে একটা গ্যাপ দিয়ে আছে না, মানে কি অনেক ওয়ান কাইন্ড অফ একান্তর সিস্টেম না, যে কি হয়েছে 1 2 3, মানে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিন পরেরটাতে চলে গেছে। এই জন্য এটার নাম কি হবে বলো, এটা যেহেতু প্যারা, এটা যেহেতু অর্থ, আমি আরেকটা কি বলছিলাম মেটা, সো এটা হবে মেটা ডাইক্লোরোবেনজিন। ঠিক আছে, মেটা ডাইক্লোরোবেনজিন। সো এটা কি আসলো আমার মেটা ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে আমার প্যারা ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে আমার অর্থো ডাইক্লোরোবেনজিন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এটা রিভিউ দিয়ে শেষ করে দিচ্ছি। কি হইলো, ফার্স্ট আমি আমার বেনজিনটা একে, এখানে ক্লোরিন এখানে ক্লোরিন, নাম্বারিংটা দেখো 1 2 3 4 5 6। তুমি যদি এখান থেকে 1 করতা 1 2 3 4 5, সরি তুমি যদি এখানে নাম্বারিং করতা 1 2 3 4 5 6, তাহলে দেখো 3 6, তখন হয়ে যেত কি 3 6 এটা, বা সবসময় এখান থেকে নাম্বারিংটা করবা, তাহলে কি হবে 1 2 3 4 5 6, তাহলে 1 4 কি হচ্ছে আমার ডাইক্লোরো কি বললাম বেনজিন। আর এখানে যেহেতু বিপরীত ভাবে আছে এই জন্য হচ্ছে প্যারা। সেম ভাবে এখানে যেহেতু ক্লোরিন ক্লোরিন পাশাপাশি আছে অর্থ, আর যেহেতু এখানে একান্ত সিস্টেম, মানে একটা গ্যাপ দিয়ে জেন ক্লোরিন লিখছে, তাই এটাকে আমি দিলাম মেটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে, আমি যে একটু আগে কি কি দেখাইলাম, টলুইন দেখাইলাম, ফেনল দেখাইলাম, অ্যানিলিন দেখাইলাম, তারপর হচ্ছে নাইট্রোবেনজিন মেবি দেখাইছি, তাই না? খেয়াল করতে আমি মেবি ওইগুলোতে এইভাবে দেখাইছি, তাই না? ও এখানে এরকম চিহ্ন দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে বেনজিনে, এটা মাস্ট। তুমি এভাবে দেওয়ার পরে এখানে ইকুয়াল চিহ্নটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু বেনজিনে প্রকাশ করে। ঠিক আছে, তুমি যদি জাস্ট এভাবে দিয়ে এভাবে লিখে জাস্ট ওএইচ লেখো, তুমি বলে দিবা ফেনল, বাট এটা হবে না, সারা কিন্তু কেটে দিবে। ঠিক আছে, তো অবশ্যই মাঝখানে এইভাবে আমার স্ট্রাকচারটা এইভাবে ভালো মতো লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো আরো কিছু আমরা নামে যাই, খেয়াল করো একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আচ্ছা করো। এখন এটা একটা বেনজিন, তাই না? এই বেনজিন আমি কি করলাম, এখানে আমি দুইটা প্রতিস্থাপক দিয়ে দিলাম, একটা হচ্ছে COOH, এটা কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা দিয়ে দিলাম OH, তাই না? আচ্ছা দেখো এইটার নামকরণটা আমি দুইভাবে করতে পারি। দুইভাবে মানে কি, খেয়াল করো, আমরা যে কার্যকরী মূলকের একটা কি পড়ছিলাম, ক্রম পড়ছিলাম, সেখানে সবার কি থাকে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে কিটোন, অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যালকোহল, এসব থাকে, তাই না? তাহলে এখানে প্রাধান্য অনুযায়ী সবাই প্রাধান্য পাবে কি এই COOH টা, মানে কি কার্বক্সিলিক অ্যাসিডটা। তো যেহেতু এটা প্রাধান্য পাবে, তাহলে এটা কি 1 নাম্বার কার্বন। এরপরে যেহেতু এখানে OH আছে, তো এটা হচ্ছে 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এটার নাম কি করব, যেহেতু COOH টা প্রাধান্য পাবে, তো এইটার দিয়ে তো নামকরণটা হবে। এর মানে হচ্ছে এটা হবে কি আমার 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে ভাই, আচ্ছা এটা আমি একটা নামকরণ দিলাম, কি বললাম, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। একটু জিনিসটা বুঝো। সেম ভাবে এটা যেহেতু পাশাপাশি আছে, এখানে COOH এখানে OH পাশাপাশি আছে, এই কারণে এটার নাম আমি কি করতে পারি, এটাকে আমি লিখতে পারি অর্থো হাইড্রক্সি। ঠিক আছে, অর্থ না লিখে তুমি যদি দেখো অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এটাকে আমি কি লিখতে পারি, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। অর্থ না লিখে তুমি যদি ও লিখেও এভাবে দাও তাও হবে। ঠিক আছে, তো আমার মতে সবসময় বাংলাটাই ট্রাই করবা, লিখবা অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। খেয়াল করো, আচ্ছা এইটা গেল। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মনে করো OH টা এই প্রতিস্থাপকটাকে 2 নাম্বার কার্বন থেকে সরাই দিলাম, আমি কি করলাম এখানে বসাই দিলাম, তাহলে খেয়াল করো তো এটার নামটা তখন কি হয়ে যাবে, 3 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এখানে কি আবার এটা হবে না, এখানে তখন কি হয়ে যাবে মেটা, কারণ কি দেখো একান্তর না 1 2 3, মাঝখানে একটা গ্যাপ, দেন এটা, তাহলে এটা কি হয়ে যাবে মেটা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। সেম ভাবে আমি যদি এই প্রতিস্থাপকটা 3 নাম্বার কার্বন থেকে সরাই দিয়ে 4 নাম্বার কার্বনে বসাই দিই, তাহলে নামটা কি হবে 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। আর এখানে কি হয়ে যাবে, মেটা উঠে যায়, যেহেতু পরস্পর বিপরীত, এখানে
হয়ে যাবে কি প্যারা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আমরা আরো একটা ডাইজাতকের উদাহরণ দেখি, দেখবে এগুলো শোনো, আমি একটা বারবার কথা বলি, সেটা হচ্ছে কি এগুলো কঠিন না, প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। আর নামকরণ নিয়ে আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। অনেক জায়গায় অনেক বিদঘুটি কিছু নামকরণ থেকে, ওগুলো যখন নেটে সার্চ দিয়ে খুঁজে নিবেন, ঠিক আছে। আচ্ছা, আর বারবার বলতেছি এগুলো প্র্যাকটিসের উপর, যত প্র্যাকটিস করবেন দেখবেন নামকরণটা ইজি হয়ে গেছে, নামকরণ কোনো কঠিন কিছু না। আচ্ছা, খেয়াল করেন এখানে আমি একটা বেনজিন আঁকলাম, খেয়াল করেন বেনজিন। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এদিক দিয়ে আমি একটা অ্যালডিহাইড দিয়ে দিছি, মনোযোগ দিয়ে, ঠিক আছে। এটা একটা অ্যালডিহাইড দিয়ে দিছি। আবার হচ্ছে সাপোজ চিন্তা করেন এদিক দিয়ে একটা ওএইচ দিয়ে দিছি, তাই না? আচ্ছা, এখন বলেন তো অ্যালডিহাইড আর হাইড্রক্সির মধ্যে প্রাধান্যক্রমে কি সবার আগে থাকে? অবশ্যই আমার অ্যালডিহাইড আগে থাকে। আচ্ছা, তো অ্যালডিহাইড যেহেতু আগে থাকে, তো আমার নামকরণটা অ্যালডিহাইড টাইপে কিছু হবে। আচ্ছা, তাহলে এখন আপনার একটা কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো সবসময় কার্বন এখান থেকে এটাকে 1 নাম্বার ধরছি, দেন 2 3 4 5 6 ভাবে। আসলে ভাই এটা ভুল, এটা এভাবে হবে। কারণ কি দেখেন, আমার প্রাধান্যক্রমে সবার আগে কে থাকে? অ্যালডিহাইড। তো আমার এই যে এটাকে আমার কি ধরা লাগবে? 1 নাম্বার কার্বন 1, ঠিক আছে। এখন আপনি এখান থেকে মনে করেন 1 2 3 4 5 6 ভাবে যেতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, আমি লিখলাম এটা 1 নাম্বার, তাহলে এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6, ঠিক আছে না? এইভাবে একটা নাম্বারিং করলাম। আবার খেয়াল করেন তো, আমি যদি এইভাবে না ঘুরি, আমি জাস্ট এইভাবে ঘুরি, প্যারা আছে, সমস্যা তো নেই, একই তো কথা। আমি যদি এখান থেকে ঘুরি 1 এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে। খেয়াল করেন তো দুইটা ক্ষেত্রেই আমার এই হাইড্রোক্সাইডটা 4 নাম্বারের মধ্যেই পড়ে গেছে। তো আপনি যদি এখান থেকে এইভাবে নাম্বারিং করেন বা এইভাবে নাম্বারিং করেন, প্যারা নেই, হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে আমি মুছে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে 4 এটা 1, তাহলে এটা নামকরণে কি হবে? 4 হাইড্রোক্সি 4 হাইড্রোক্সি, যেহেতু এটা কি অ্যালডিহাইড, তাহলে কি হবে? বেনজাল ডিহাইড, ডিহাইড, ঠিক আছে। এটা কি হলো? 4 হাইড্রোক্সি বেনজাল ডিহাইড, 4 নম্বরে হাইড্রোক্সাইড আছে, আর এখানে যেহেতু এটা অ্যালডিহাইডের যেহেতু প্রাধান্য বেশি, তাহলে 4 হাইড্রোক্সি বেনজাল ডিহাইড। আচ্ছা, এখন আপনার পরে কোশ্চেন হতে পারবে এটা কি অর্থ প্যারা নাইট্রো কোনটার মধ্যে পড়ে? আচ্ছা ভাই দেখেন, এটা কি হবে? এটা অবশ্যই প্যারা হবে। কি হবে? প্যারা হাইড্রোক্সি বেনজাল ডিহাইড। কি হবে? প্যারা হাইড্রোক্সি বেনজাল ডিহাইড। কেন? খেয়াল করেন, সেটা হচ্ছে অর্থ কখন? যখন পাশাপাশি সন্নিহিত বাহু, আমরা সন্নিহিত বাহু মানে কি? পাশাপাশি বাহু, তাহলে এখানে কি সন্নিহিত কার্বনের সাথে কিছু আছে না? সো প্যারা মানে কি? অর্থবাদ। তারপরে আরেকটা কি ছিল? মেটাতে কি ছিল? একান্তর, মানে হচ্ছে একটা দুইটা তিনটা, মানে যখন মাঝখানে একটা গ্যাপ দিয়ে দেন আরেকটা যখন যুক্ত, তখন আমি বলতেছি মেটা। যেহেতু সেটা নাই, এর পরেরটাতে আছে, মানে কি বিপরীতে আছে, তাই এটা কি হবে? প্যারা, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন জিনিসটা চিন্তা করেন, আমি আরেকটু জিনিসটা চেঞ্জ করি, এগুলো আমি সিএইচও তুলে দিলাম, ঠিক আছে। দাঁড়ান, খেয়াল করেন, এটা আমার কি? বেনজাল ডিহাইড, তাহলে আমার অবশ্যই এটা 1 নাম্বার। আচ্ছা, তাহলে এটা কি 2 3 4 5 6, তাই না? যদি এখান থেকে নাম্বার করি 1 2 3 4 5 6, তাহলে এটা 5 এ চলে যায়। কিন্তু আমি যদি এখান থেকে নাম্বারিং করি, এটা 1 এটা 2 এটা 3, তাহলে এটা কাছে চলে আসছে না, তার নাম্বারিংটা এভাবে হবে 4 5 6, তাহলে এটা নাম্বারিংটা কি হবে? 3 হাইড্রোক্সি বেনজাল ডিহাইড। ওকে, এখন আপনারা বলতে পারেন এটা কি অর্থ প্যারা নাইট্রো কোনটা, তাই না? সরি, অর্থ প্যারা নাকি মেটা? বারবার জিনিসটা মানে ভুল করে বলতেছি, কি বলতেছি? অর্থ হবে, প্যারা হবে না মেটা হবে? তো অর্থ কি ছিল? পাশাপাশি বাদ। মেটা মানে কি? একটা বাদ দিয়ে একান্ত, তাহলে দেখেন তো একটা বাদ দিয়ে এখানে চলে আসছে না, তো এটা কি হবে? মেটা হাইড্রোক্সি বেনজাল ডিহাইড। আশা করি বুঝতে পারছেন, বারবার বলতেছি প্র্যাকটিস করেন, হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ডাইজাতক গেল। এবার আমরা যাব পলিজাতক। পলিজাতক মিন্স হচ্ছে যখন অনেকগুলো কি থাকবে? অনেকগুলো আমার প্রতিস্থাপক থাকবে। তাহলে খেয়াল করেন, দিয়ে দিলাম CH3 CH3 CH3, এটা নামকরণ কি হবে? তো এটা থেকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি, এটাকে 3 নাম্বার, এটাকে 5 নাম্বার, সমস্যা আছে না? আচ্ছা, সেম, সরি, এটা 1 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 5 এটা 6, তাহলে এটা কি হবে? 1 3 5 1 3 5 ট্রাই কি এটা কি অ্যালকাইন মিথাইন, তাহলে এটা কি 1 3 5 ট্রাই মিথাইন না? ট্রাই মিথাইন বেনজিন না? ট্রাই মিথাইল বেনজিন না? হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ, এটার নাম কি? 1 3 5 ট্রাই মিথাইল বেনজিন।
এটার আরেকটা প্রচলিত নাম আছে, সেটা হচ্ছে মেসিটাইলিন। এটা দরকার নেই, এটা মনে রাখলে হবে। এটা 135 টাইমিথাইল বেনজিন। এখানে একটা কথা আছে, এখন কি কথাটা সেটা হচ্ছে আমার যখন, ঠিক আছে দেখেন, আমার যখন আপনার এই বেনজিনে মনে করেন এখানে কি আছে, আমার অ্যালকাইল আছে, তাই না? এখন এগুলোতে যেমন মনে করেন হাইড্রোক্সাইড থাকতে পারে, অ্যামিন থাকতে পারে, সরি অ্যামিন থাকতে পারে, বা নাইট্রো থাকতে পারে, আবার মনে করেন এই যে সিএসসি থাকতে পারে। তখন আমি কিভাবে প্রাধান্য ক্রমটা একটু দেখবো, তাই না? একটু এটা মনোযোগ দিয়ে দেখেন। এখন যে উদাহরণটা দেখাবো এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হবে। সেটা হচ্ছে খেয়াল করুন, এখানে কি হাইড্রোক্সাইড আছে, এটা হচ্ছে নাইট্রো। আমরা নরমালি এটা থেকে কি জানি যে হাইড্রোক্সাইডের গুলো অবশ্যই নাইট্রো থেকে কি হয়, বেশি হয়। কি বললাম, এই হাইড্রোক্সাইডের যে মানে এই প্রতিস্থাপক, এই হাইড্রোক্সাইডটা আমরা যে এটা পড়ছিলাম, ক্রমটা পড়ছিলাম যে কোন কার্যকরী মূলকের প্রাধান্য বেশি, সেখানে হাইড্রোক্সাইড ছিল। তাহলে কি হবে, এখানে হাইড্রোক্সাইড অনুযায়ী নামটা হবে। তাহলে এখানে কি এটাকে 1 ধরবো, তাহলে এটা কি 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আপনি যদি উল্টো ভাবে করেন সমস্যা কিন্তু নাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, সেম। তাহলে নামকরণটা কি হবে আমার, 2,4,6 ট্রাইনাইট্রো, কি বললাম, 2,4,6 ট্রাইনাইট্রো, তাই না? এখন এরপরে কি আপনি কি বলবেন, হাইড্রোক্সি বেনজিন? না, আপনি কি বলতে পারবেন না, হাইড্রোক্সি বেনজিন বলবেন না। আপনি কি বলবেন তাহলে? খেয়াল করেন, আমরা যখন ফার্স্টের দিকে পড়ছিলাম মনোজাতকে, তাই না, এখানে ছিল OH, এটাকে আমি কি বলছিলাম, হাইড্রোক্সি বেনজিন। কিন্তু আমরা প্রচলিত নাম ইউজ করবো না, আমি কি, এটা ফেনল। এটা কি ফেনল, তাহলে এটা কি হবে, 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, এইগুলো খুব ভালো মতো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন। সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এটা কি, এটা পিক্রিক অ্যাসিড। তাহলে কি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যখনই এই কাঠামো দেখো সেটার নাম কি, পিক্রিক অ্যাসিড। এবং এটা কি, কখনো আমি বলবো না যে 2,4,6 ট্রাইনাইট্রো হাইড্রোক্সি বেনজিন, বলবো না। আমার প্রচলিত নাম যেটা ফেনল সেটা ইউজ করবো। আচ্ছা, এটা যেহেতু গেল, এবার আমি এই হাইড্রোক্সাইডের জায়গায় CH3 বসাই দিলাম। এটা কি আমার অ্যালকাইন, তাই না? মনে রাখবেন, যখনই আমি এই অ্যারোমেটিক যৌগের নামকরণ গুলো করবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে সবসময় এই অ্যালকাইন CH3, তারপরে হচ্ছে এখানে এটা কি আমার অ্যালকাইল মূলক, তাই না? তাহলে এখানে এই অ্যালকাইল মূলকের প্রাধান্য ক্রমটা অবশ্যই হাইড্রোক্সাইড থেকে কি হবে, বেশি হবে। তারপরে কার থেকে বেশি হবে, অ্যামিন বা নাইট্রো যেগুলো আছে এগুলো থেকে কি হবে, বেশি হবে। মানে এই অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, প্রাধান্য ক্ষেত্রে এই অ্যালকাইল মূলকের প্রাধান্যটা বেশি। আচ্ছা, এখানে আমার কি হচ্ছে, এখানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে 2,4,6, এটা কি আছে, 2,4,6 ট্রাইনাইট্রো, তাই না? ট্রাইনাইট্রো, তাহলে এটা আমি কি বলবো, 2,4,6 ট্রাইনাইট্রো মিথাইল বেনজিন? না, এটা বলবো, আমি কি বলবো, 2,4,6 ট্রাইনাইট্রো টলুইন। টলুইন আমরা কি দেখছিলাম, যখন মনোজাতকে আমি কি দেখছিলাম, যখন এরকম থেকে আমি এটাকে নাম কি দিয়েছিলাম, মিথাইল বেনজিন। বাট আমি প্রচলিত নাম কি বলছিলাম, এটার নাম বলছিলাম টলুইন, তাই না? আমি সবসময় টলুইন প্রচলিত নামটা ইউজ করবো। এটার নাম করলাম 2,4,6 ট্রাইনাইট্রো টলুইন। এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ, সেটা হচ্ছে TNT। এটার উৎপাদন প্রণালী আমরা যখন সামনে বেনজিন বা আরো ক্লাস করব, সামনে যে ক্লাসগুলোতে আছে সেখানে আমরা এটার উৎপাদন প্রণালীটাও দেখে নিব। ঠিক আছে, তো আশা করি যে নামকরণ, বেনজিনের নামকরণ, অ্যারোমেটিক যৌগের নামকরণটা খুব একটা কঠিন না, বা এখান থেকে খুব বেশি অনেক কিছু শিখাও লাগতেছে না। জাস্ট এইগুলো একটু মনে রাখলে, বেসিক জিনিসগুলো মনে রাখলে আপনি এমনি পারবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের মোটামুটি অ্যারোমেটিক যৌগের জাস্ট একদম শুরুর অংশটুকু আশা করি কমপ্লিট হলো। এরপর আমরা এখন খুব একটা ইম্পর্টেন্ট জিনিসে যাবো, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। কি বললাম, অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি হোয়াট ইজ এটা, তাই না? আচ্ছা, এই যে আমি যে অ্যারোমেটিক যৌগ, এই অ্যারোমেটিক যৌগে কত কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে না, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ধর্ম আছে। এই বৈশিষ্ট্য ধর্মটাকে অ্যারোমেটিসিটি বলা হয়। তাহলে অ্যারোমেটিসিটির সংজ্ঞাটা কি, অ্যারোমেটিক যৌগের যে সকল বৈশিষ্ট্য ধর্ম রয়েছে তাদেরকেই অ্যারোমেটিসিটি বলা হয়। তাহলে ওদের বৈশিষ্ট্য আর ধর্মগুলো কি সেটাই আমাদের কথা, তাই না? বৈশিষ্ট্য, তাই না? তাহলে আমি আবারও বলতেছি, এই যে অ্যারোমেটিসিটি জিনিসটা কি, যে আমার যে অ্যারোমেটিক যৌগগুলো আছে তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমি অ্যারোমেটিসিটি বলতেছি। আচ্ছা, তাহলে অ্যারোমেটিসিটির ফার্স্টেই যে একটা বৈশিষ্ট্য ফার্স্টেরটা, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রকাশ করে। কি লিখলাম, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই অ্যারোমেটিক যৌগগুলো যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এই কথাটা মানেটা কি, সেটা হচ্ছে খেয়াল করেন, অ্যালকেন ও অ্যালকাইন এরা কি একটা অসম্পৃক্ত যৌগ, এই অ্যারোমেটিক যৌগ এরাও অসম্পৃক্ত।
তাহলে এরা বিশেষ ধরনের অসম্পৃক্ত কেন খেয়াল করেন, সেটা হচ্ছে আপনারা যখন অ্যালকিন ও অ্যালকাইন আমি যখন পড়াবো সেখানে দেখবেন আমরা অ্যালকিন ও অ্যালকাইনের মানে এটা যে অ্যালকিন ও অ্যালকাইন সেটা প্রমাণ করার জন্য আমরা কিছু বিশেষ বিক্রিয়া দিতে পারি, সেটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা, তারপরে হচ্ছে আপনার কি বলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। কিন্তু এই যে অ্যারোমেটিক যৌগ এরা হচ্ছে এই বেয়ার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষাগুলো দেয় না। কি বললাম, এরা হচ্ছে এই বেয়ার দ্রবণ পরীক্ষা প্লাস ব্রোমিন দ্রবণ পরীক্ষা এগুলো দেয় না। দেন সেকেন্ড আরেকটা কি, সেটা হচ্ছে এই অ্যালকিন ও অ্যালকাইন যেগুলো অসম্পৃক্ত সেটা কি করে খুব সহজে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলতেছে। কিন্তু এই অ্যারোমেটিক যৌগগুলো খুব সহজেই সংযোজন বিক্রিয়া দিচ্ছে না, আমাকে কিছু শর্ত সাপেক্ষে, কিছু আলাদা শর্ত সাপেক্ষে এগুলো কি করতেছে আপনার সংযোজন বিক্রিয়া দিচ্ছে। তারপরে কি, তারপর হচ্ছে এরা বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে, তাও কি বিশেষ ধরনের, সকল ক্ষেত্রে না। এই কারণে এদের অসম্পৃক্ততাকে আমরা কি বলি, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলি, যেটা কিনা ইউজুয়ালি অন্যান্য অসম্পৃক্ত যৌগের মতো সকল ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না। এই জন্যই একে আমি কি বলতেছি, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। সেকেন্ড একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে রেজোনেন্স কাঠামো। কি বললাম, রেজোনেন্স কাঠামো, এটা কি, এটা পরে বলতেছি। থার্ডটা হচ্ছে কি, এরা বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। আমি কি বললাম, এরা হচ্ছে বিশেষ ধরনের 4 ধরনের কি করে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। কি কি, নাইট্রেশন, এগুলো কিন্তু আপনাদের করানো হবে, নাইট্রেশন, হ্যালোজিনেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন আর একটা হচ্ছে কি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমার কয়টা বৈশিষ্ট্য হলো, 1, 2, 3টা। 4 নাম্বারটা কি, এরা হাকেল নীতি, আজকের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এরা হাকেল নীতি প্রদর্শন করে। হাকেল নীতি, ঠিক আছে, এটা হাকেল নীতি প্রদর্শন করে, এটা একটু পরে দেখাচ্ছি। আমি রেজোনেন্স নিয়ে কথা বলবো। তো রেজোনেন্স কাকে বলে, রেজোনেন্সের সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোন পদার্থের অণুতে পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত রেখে, কি বললাম, কোন পদার্থের অণুতে পরমাণু সমূহের অবস্থান পজিশনটাকে অপরিবর্তিত রেখে শুধু ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে একাধিক কাঠামো রচনার বিষয়কেই রেজোনেন্স বলে। কি বলছে আরেকবার খেয়াল করেন, সেটা হচ্ছে কোন পদার্থের অণুতে পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত রেখে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে একাধিক কাঠামো রচনার বিষয়কে রেজোনেন্স বলে। কথাটার মানে কি খেয়াল করুন, এগুলো মুছে দিলাম, আশা করি লাস্টটা হাকেল নিতে এটা পরে দেখাচ্ছি। বেনজিন, ইজন্ট ইট বেনজিন, ওকে বেনজিন। এই বেনজিন আমি কি করি, এভাবে কিছু দিই, তাই না। এই জিনিসটা মানে এগুলো কি বোঝাচ্ছে, এগুলো আমার কি বোঝাচ্ছে, পাই বন্ড, মানে কি পাই বন্ধন বোঝাচ্ছে। এগুলো কি বোঝাচ্ছে, আমার পাই বন্ধন, এগুলো কি পাই বন্ধন, এগুলো পাই বন্ধন, তাই না। এরা মানে সেটা হচ্ছে, এখানে আমি যদি মানে কি বলি, এটা গাঠনিক সংকেতটা কি, কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, এরকম প্রত্যেকটাতে হাইড্রোজেন, 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 এদিক দিয়ে একটা হাইড্রোজেন, এদিক দিয়ে একটা হাইড্রোজেন, তাই না। আচ্ছা খেয়াল করুন, এখানে হচ্ছে কি, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। তো রেজোনেন্স কাঠামো জিনিসটা কি, রেজোনেন্স কাঠামোটা হচ্ছে, দেখেন এখানে কি, এই আমি সংজ্ঞাটাতে কি বলছি, যে কোন পদার্থের অণুতে পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত, মানে এখানে কার্বন যেভাবে আছে, হাইড্রোজেন, এগুলো সবগুলোর অবস্থানটা সেম ভাবে ফিক্সড, এগুলোকে আমি চেঞ্জ করবো না, এগুলো যেভাবে আছে সেভাবেই তাদের জায়গায় বসে থাকবে। তফাৎটা কি হবে, মনে করেন এই কার্বনের এখানে তার 2টা আপেল আছে, কি আছে, 2টা আপেল আছে, এই কার্বনের এখানে 2টা আপেল আছে, আবার এই কার্বন এখানে 2টা আপেল আছে। আমি কি করে দিব, এই আপেলগুলোকে অন্য আরেকজনের কাছে দিয়ে দিব। তাহলে এখানে কি হচ্ছে, আমার ইলেকট্রনের বিন্যাসটা জাস্ট চেঞ্জ হচ্ছে। এই ইলেকট্রনটা যেহেতু অন্যদিকে যাচ্ছে, তাহলে কি আমি একটা নতুন স্ট্রাকচার পাচ্ছি না। খেয়াল করেন, আমার পাই বন্ধনগুলো এখন এভাবে আছে, আমি কি করলাম, এটা আমরা পরের ক্লাসে বুঝবো কিভাবে পাই বন্ধনগুলো চেঞ্জ হয়ে কি হচ্ছে, এটা আমরা পরে বুঝবো, জাস্ট এখন রেজোনেন্সটা আপনি বুঝেন। আমি করলাম কি, এই পাই বন্ধনটা ভেঙে এখানে বসাই দিলাম, তাহলে পাশাপাশি 2টা পাই বন্ধন থাকবে না, তাহলে এটা আবার ভেঙে কি হয়ে যাবে, এখানে চলে যাবে, আবার এটা ভেঙে কি গেল, এখানে চলে গেল। তাহলে নতুনটা কিরকম দাঁড়াইলো, নতুনটা দাঁড়াইলো এখানে একটা ডাবল বন্ড হয়ে গেল, তাই না। তাহলে এখান থেকে এই বন্ডটা ভেঙে গেল, এখান থেকে আবার একটা এখানে ডাবল বন্ড হয়ে গেল, এখানে একটা ডাবল বন্ড হয়ে গেল, এখান থেকে। তাহলে দেখেন তো, জাস্ট আপেল গুলো এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে। তো এখন এই যে আমার যে বিন্যাসটা চেঞ্জ হয়ে গেল, আমার আগের স্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট আছে না, হইলোটা কি, পরমাণু সমূহ আগের অবস্থানে আছে, জাস্ট ইলেকট্রনের বিন্যাসটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের যে এটা, সেটাই হচ্ছে আমার রেজোনেন্স।
ঠিক আছে, আশা করি রেজোনেন্স জিনিসটা বুঝতে পারছেন। এখন এগুলো কিভাবে চেঞ্জ হলো, কিভাবে এখান থেকে এটা আসলো, এই আপেল এখান থেকে আপেল করতে আসলো, এই আপেল করতে আসলো, এটা পরের ক্লাসে দেখতে পারবেন, প্যারা খাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, এটা চলে গেল। এখন আমরা যাব হাকেল নীতি। এটা দিয়ে আজকে শেষ হয়ে যাবে ক্লাস। ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু মনোযোগ দিয়ে দিবেন। হাকেল নীতি কি বলছে সেটা পরে। হাকেল নীতি কেন ইউজ করি, এই নীতিটা জাস্ট এই কারণে আমরা ইউজ করি, এই নীতিটার মাধ্যমে আমরা বুঝতে পারি। মনে করেন আপনাকে একটা আমি যৌগ দিয়ে দিলাম, সাপোজ একটা যৌগ দিয়ে দিলাম, আপনাকে বললাম এটা কি অ্যারোমেটিক যৌগ। আপনি এই নীতিটাকে বাস্তবায়ন, এই নীতিটার প্রয়োগ করে বলতে পারবেন যে না এটা কি আসলে একটা অ্যারোমেটিক যৌগ নাকি এটা অ্যালিফেটিক যৌগ। আচ্ছা, তাহলে এখানে মানে এই হাকেল নীতিতে কি বলছে দেখেন, হাকেল নীতিতে বলছে যে অ্যারোমেটিক যৌগসমূহ কি হয়, সমতলীয় চাক্রিক কাঠামো বিশিষ্ট। কি বলছে, সমতলীয় চাক্রিক কাঠামো, মানে এটা চক্রাকার, এটা চক্রাকার কাঠামো। দেখেন তো আমি যখন বলতেছি জিনিসগুলো এটা চক্রাকারে ঘুরতেছে না, একটা সাইক্লিক একটা চক্রে ঘুরতেছে, এই জন্য এগুলো কি বলা হয়, সমতলীয় চাক্রিক কাঠামো বিশিষ্ট। এখন এই সমতলীয় চাক্রিক কাঠামো বিশিষ্ট তলের উপরে নিচে কি থাকে, পাই অরবিটাল থাকে। কি বললাম, পাই অরবিটাল। তো পাই অরবিটাল মানে কি, পাই ইলেকট্রনও থাকবে এখানে, তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে পাই আণবিক অরবিটালটা আছে, এই পাই আণবিক অরবিটালে 4n+2, দেখেন এই পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে। কি বললাম, 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে, এটি আমাকে দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বেনজিন, আমরা কি জানি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এখন মনে করেন আপনি জানেনই না বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, তো আমি কি করব, আমি হাকেল নীতি বাস্তবায়ন করে দেখবো না, হ্যাঁ আসলেই তো বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। কিভাবে, হাকেল নীতিতে কি বলছে, 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকতেছে, তাই না? কি বলছে, 4n+2 সংখ্যক আমরা কি পাবো, ইলেকট্রন পাবো। আচ্ছা, এখন মাথায় রাখবেন সেটা হচ্ছে বেনজিন, বেনজিনটা আমি আঁকলাম, তাই না? এইভাবেই তো বেনজিন আঁকে। আচ্ছা আমি এটা আবার সরাই দিলাম, তাহলে আমাকে কি দেখা লাগবে, আমার যে পাই ইলেকট্রন সেগুলো দেখা যাবে। তাহলে আমি এভাবে করে দিলাম। তাহলে এখানে আমি দেখতেছি আমার পাই বন্ধন কয়টা আছে। পাই বন্ধন মানে কি, আমার এখানে একটা ডাবল বন্ড, তাই না? আমরা পড়ে আসছি ফার্স্ট পেপারে সিগমা বন্ধন, পাই বন্ধন। আচ্ছা, তাহলে এই দেখেন তো এখানে পাই বন্ধন কয়টা আছে, পাই বন্ধন রয়েছে 3টা। কয়টা আছে, পাই বন্ধন 3টা। আচ্ছা, আর একটা জিনিস এটা একটু পরে দেখেন, সেটা আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই এন এর ভ্যালু 0 বসান তো আপনি, 0 কত আসে দেখেন তো, 4 × 0 + 2 ইট মিন্স 6, সরি 4 × কত আসবে 2। এন এর জায়গায় 1 বসান তো, কত আসে, 4 × 4 6। এন এর জায়গায় 2 বসান তো, তাহলে 4 × 2 = 8 10। এন এর জায়গায় আবার 3 বসান তো, 12 14। তাহলে খেয়াল করুন এগুলো একান্তর হয়ে পারতেছে না, 2 6 6 10 10 14 14 18 এভাবে করে কি যাবে। এইগুলোকে বলা হচ্ছে হাকেল নাম্বার, এগুলো কি বলা হচ্ছে, হাকেল নাম্বার। আচ্ছা এখন খেয়াল করুন, সেটা হচ্ছে এই বেনজিনে আমার পাই বন্ধন কয়টা আছে, 3টা। পাই বন্ধন কয়টা আমার, 3টা। পাই বন্ধন 3টা মানে কি, এখানে ইলেকট্রন কয়টা করে আছে, 2টা করে আছে, কারণ প্রত্যেকটা বন্ধন পাই বন্ধনে কয়টা করে ইলেকট্রন, 2টা। তাহলে 3টা বন্ধন মানে কি আমার 3 × 2 ইট মিন্স কি 6টা ইলেকট্রন আছে না, আমার 6টা ইলেকট্রন আছে। তাহলে প্রশ্ন মতে তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে পাই বন্ধনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, তাহলে প্রশ্ন মতে কি 4n+2 = 6 না? খেয়াল করেন 6। তাহলে আপনি বলেন তো এখানে 4n+2 6 - 2 মানে 4, তাহলে n = কত আসছে, 1। খেয়াল করুন n এর ভ্যালু কত আসছে, 1। মাথায় রাখবেন এই হাকেল নীতিতে যখন n এর ভ্যালুটা আমার কি আসবে, পূর্ণ সংখ্যা আসবে। কি বললাম, পূর্ণ সংখ্যা আসবে, তখন আমি সেটাকে কি বলতে পারবো, একটা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। এটাকে আমি কি বলতে পারবো, অ্যারোমেটিক যৌগ। আবার এইভাবে আপনি চিন্তা করতে পারেন, কিভাবে চিন্তা করতে পারেন সেটা হচ্ছে, একটু আগে আমি কি বসালাম, n এর মান 0, মান কত পেলাম 2, n এর মান 1 6, n এর মান 2 10, n এর মান যখন 3 ছিল 14, এভাবে 18 22 ডট ডট। এগুলোকে আমি কি বলছি, হাকেল নাম্বার। কি বলছি আমি, হাকেল নাম্বার। এখন এই বেনজিনের এটা থেকে আমি বুঝতে পারতেছি বেনজিনের আমার পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, 6টা। দেখেন তো এই 6টা কি একটা হাকেল নাম্বারের মধ্যে পড়ছে না? তাহলে আমি এখান থেকেও বলতে পারি এটা একটা অ্যারোমেটিক যৌগ। তা আমি সবসময় এভাবে দেখাবো যে প্রশ্ন মতে 4n+2 = 6 ইট মিন্স 4n = 4 n = 1, যেহেতু এটা পূর্ণ সংখ্যা আসছে তাই এটা কি একটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা এটা কেমন, খেয়াল করুন আমি আরো অনেক উদাহরণ দেখাবো। এটার নাম কি বলেন তো, এটা কিন্তু আপনারা 9 10 পড়ে আসছে, এটা হচ্ছে ন্যাপথলিন। এটা কি বললাম, ন্যাপথলিন। আচ্ছা আমি জিনিসটাকে এইভাবে দেখাবো না,
আমি কি করলাম, এটা সরাই দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ন্যাপথলিন। এখন বলেন তো এই ন্যাপথলিনে আমার পাই বন্ধন কয়টা আছে? একটা পাই বন্ধন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পাই বন্ধন। তো পাঁচটা পাই বন্ধন মানে ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন কয়টা আছে? 5 × 2, তাহলে কত? 10টা। তাহলে দেখেন তো এই 10 কি হাকের নাম্বার পড়ে না? যেহেতু হাকের নাম্বারে 10 পড়ে গেছে, তাহলে কি এই ন্যাপথলিন কি অ্যারোমেটিক না অ্যালোফিটিক? অবশ্যই এটা কি যৌগ? একটা অ্যারোমেটিক যৌগ। ওকে, শেষ। আচ্ছা ভালো কথা, এটা অ্যারোমেটিক যৌগ। এখন খেয়াল করো, আমি এটা আবার কিভাবে করতে পারি? 4n + 2 = কত? 10 না প্রশ্ন মতে? যেহেতু এটা কি আমার এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? ইলেকট্রন সংখ্যা বুঝাচ্ছি। তাহলে কি 4n + 2 = 10? তাহলে দেখেন তো 4n = 8, তাহলে n = কত আসছে? 2। এই 2টা কি আমার পূর্ণ সংখ্যা না? তাই এটা একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, আশা করি এটা খেয়াল। বাকি আছে কিন্তু শেষ হয়নি, ঠিক আছে, খেয়াল করা। এটা আমি কি আঁকলাম? এটা আমি আঁকলাম ন্যাপথলিন। এখন ইজি দেখেন, এটার সাথে আমি জাস্ট আরো একটা বেঞ্জিন টাইপ যোগ করে দিলাম। আচ্ছা, এটা আমি একটু সুন্দর করে আঁকি। দেখেন এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এটার নাম কি? অ্যানথ্রাসিন। এগুলো আপনাদেরকে পারা লাগবে ভাই, এগুলো কিন্তু একটু মুখস্থ টাইপ জিনিস। এই স্ট্রাকচারটাকে মুখস্থ করাই লাগবে। আর আপনি যদি মনে করেন এগুলো ম্যাথ বা ফিজিক্স এর মতো বুঝে এগুলো একটু স্ট্রাকচারটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এটাই বারবার বলতেছি। আচ্ছা, কি জানি বলতেছিলাম? এটা হচ্ছে অ্যানথ্রাসিন। এখন এটা কি অ্যালিফিটিক না অ্যারোমেটিক সেটা আমাকে বোঝা লাগবে। তাহলে ফার্স্ট টাইম কি দেখবো? পাই বন্ধন। আপনাকে কিন্তু পরীক্ষা কখনো এটা স্ট্রাকচার কিন্তু এঁকে দিবে না। আমি আপনাদেরকে বলে দিই, এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম থেকে আছে কি অনুধাবনে দেয়। বলে দিবে কি অ্যানথ্রাসিন কি একটা অ্যালিফিটিক না অ্যারোমেটিক যৌগ বলো। তখন তুমি যদি এমনি বলে দাও যে অ্যানথ্রাসিন একটা অ্যালিফিটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, আচ্ছা আমি এটা বলতেছি, এটা বলে তারপর আপনাকে দেখাচ্ছি। ফার্স্টে খেয়াল করুন, এখানে আমার কয়টা পাই বন্ধন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পাই বন্ধন আছে। তো সাতটা পাই বন্ধন মানে কি আমার পাই ইলেকট্রন কয়টা আছে? 7 × 2 ইট মিন্স 14। খেয়াল করুন তো 14 আছে না এখানে হাকেল নাম্বার। তো যেহেতু হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, অবশ্যই এটা অ্যারোমেটিক যৌগ। আমি আরেকটা ভাবে কি দেখাতে পারি? 4n + 2 = কত? 14। তাহলে 4n = কত? 12। তাহলে n = কত? 3। এটা কি পূর্ণ সংখ্যা না? সো এটা একটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এবার আসি পরীক্ষার কথা যেটা বলতেছিলাম, যে পরীক্ষার হলে কোশ্চেনে দিল অ্যানথ্রাসিন কি অ্যালিফিটিক না অ্যারোমেটিক যৌগ বের করো। তো তুমি বলে দিলা হ্যাঁ অ্যানথ্রাসিন একটা অ্যারোমেটিক যৌগ, কারণ হচ্ছে এর মধ্যে পাই বন্ধনে ইলেকট্রন আছে 14টা এবং এই 14 হচ্ছে হাকেল নাম্বারের মধ্যে পড়ে, তাই এটা একটা অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, তোমাকে ফুল 2 মার্কস দিবে না। কারণ কি বলো? সেটা হচ্ছে তোমাকে এইটা দেখা যাবে। তুমি মনে করো বাংলা কথা কিচ্ছু লিখলা না, তুমি জাস্ট লিখলা প্রশ্ন মতে 4n + 2 = 14, সুতরাং n = 3। সুতরাং অ্যানথ্রাসিন একটা অ্যারোমেটিক যৌগ। কয়টা লাইন? একটা, দুইটা, তিনটা। দেখবা সারা 2 দিতেছে। সারা সবসময় এই যে এই ইকুয়েশনটা দেখতে চেষ্টা করে যে 4n + 2 = ড্যাশ। এখন এটা বিভিন্ন, আমার বেনজিনের জন্য ছিল 6। আমি যখন তোমার কি বললাম, এটা এর আগে কি জানি বললাম? ন্যাপথলিন ছিল 10, অ্যানথ্রাসিন 14। এইটাই দেখবে। সো এটা সবসময় লেখার ট্রাই করো 4n + 2 = এত, কারণ কি এটাই তোমার হাকেলের যে নীতি, সেখান থেকে তো এটা আসছে, তাই না? হাকেল কি বলছে যে 4n + 2 = এত। তো এই nটা যদি আমার কি হয়? পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটা অ্যারোমেটিক, তাই না? আর এগুলো তো আমার হাকেল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এগুলো পারবা। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। সেটা হচ্ছে পিরিডিন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ তোমার কথা ভাইয়া, তাহলে কি এই অ্যানথ্রাসিনটা কিভাবে এঁকে দিবে? জীবনও না, তোমাকে বলে দিবে অ্যানথ্রাসিন। তাহলে অ্যানথ্রাসিনে কয়টা পাই বন্ধন আছে, কয়টা পাই ইলেকট্রন আছে, এটা তুমি যদি স্ট্রাকচার না আগে থেকে আঁকো, আগে থেকে যদি না পারো, পারবা না, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, অ্যানথ্রাসিন গেল। এবার আমরা কি দেখি? পিরিডিন। তাই না? সরি, জানি এটা পিরিডিনে দেখো তো পাই বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। ইলেকট্রন কয়টা? 6টা। তো 6টা মানে কি হাকেল নাম্বারের মধ্যে পড়ছে, কিন্তু আমরা এভাবে বলবো না, আমরা বলবো কি 4n + 2 = 6, ইট মিন্স n = 1। তাহলে এটা কি আমার পিরিডিন একটা কি? আমার পিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, ভালো কথা। এখন যদি বলি সবগুলি তো আমার অ্যারোমেটিক যৌগ আছে, তাই না? আচ্ছা, খেয়াল করো, সেটা হচ্ছে ধরো এই যে এই যৌগটা, এটা কি অ্যালিফিটিক না অ্যারোমেটিক সেটা আমরা বের করা লাগবে। তাহলে খেয়াল করো, এটার নাম হচ্ছে 1,3-সাইক্লোবিউটাডাইন। 1,3-সাইক্লোবিউটাডাইন। খেয়াল করো তো পাই বন্ধন কয়টা আছে? একটা, দুইটা। ইট মিন্স পাই বন্ধন আছে দুইটা।
তাহলে দুইটা, তো পাই ইলেকট্রন কয়টা? চারটা। 2 × 2 = 4। এখন খেয়াল করো তো এই 4 কি হাকেল নাম্বারের মধ্যে ছিল? হাকেল নাম্বার কি ছিল? 2 6 10 14 18 22 10 ডট ডট। 4 কি হাকেল নাম্বারের মধ্যে পড়ছে? তো এখানে হাকেল নাম্বার কোনো 4 বলে কোনো হাকেল নাম্বার নেই, সো এটা কিন্তু অ্যারোমেটিক যোগ্য না। আবার দেখো, আমি এভাবে দেখাই, 4n + 2 = 4। তাহলে n = কত আসতেছে? 4 2 2/4, ইট মিন্স হাফ। এই হাফটা কি আমার পূর্ণ সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা আসতেছে। তাহলে ভগ্নাংশ সংখ্যা হবে? হবে না। সো হাকেল নাম্বারে সব সময় আমার কি থাকা লাগবে? পূর্ণ সংখ্যা থাকা লাগবে। এটাই হচ্ছে আমার হাকেল নীতির মেইন জিনিসটা, ঠিক আছে? তা আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছো, কোনো সমস্যা হয় নাই। আমি আবারও আজকে বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো সমস্যা বা কোনো মানে খুব কোশ্চেনটা তুমি কোথাও অ্যান্সার পাচ্ছ না, ঠিক আছে, এটার সলিউশনটা পাচ্ছই না, তখন অবশ্যই আমাকে বলবে। আমি আমার যে বললাম এক্সট্রা ক্লাসটা, তো অবশ্যই আমি কথা বলে একটা এক্সট্রা ক্লাস নিবই তোমাদের জন্য। ওইখানে আমি এগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এবং বারবার বলতেছি, আমার যতগুলো ক্লাস হবে শুধু আমার ক্লাসে, তোমার আনাস ভাইয়ের ক্লাসের কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবা না, ওইটা তোমার আনাস ভাইকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? তো আমার ক্লাসে যতগুলো কোশ্চেন থাকবে আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো। আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আস্তে ধীরে বুঝা দেওয়ার। এখন আমি জানি না কয়জনে বুঝো বা না বুঝো, বাট আমি আমার চেষ্টাটা করি, ঠিক আছে না? তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সামনের ক্লাসে আমরা এই যে একটু আগে যে আমি রেজোনেন্স পড়াইলাম, ওইগুলো থেকে ওগুলো কিভাবে আসছে না আসছে ওইসব নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করবো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।